এই কয়েকটি প্রশ্ন যদি করে যাও তাহলে 70 থেকে 80% নাম্বার পাওয়া সম্ভব। হ্যাঁ, ঠিকই শুনেছো স্টুডেন্ট, তোমরা যারা বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্সের অনার্স, জেনারেল এবং মাইনরের স্টুডেন্ট আছো, আজকের ভিডিওটা তোমাদের জন্য। তো এই ভিডিওটাতে আমি তোমাদেরকে বলে দেবো কলকাতা বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্সের অনার্সের সাজেশান, তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তোমাদের যে সেক পেপার 1 এসিসি পেপার 1-এর যে সিলেবাস, তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওতে বলে দেবো। এই ভিডিওটা শুধুমাত্র অনার্সের স্টুডেন্টদের জন্য নয়, যারা তোমাদের পলিটিক্যাল সায়েন্স মাইনর সাবজেক্ট হিসাবে আছে এবং বিএ জেনারেলের সিসি 1 সিসি 2 সাবজেক্ট হিসাবে আছে, তোমরাও কিন্তু এই ভিডিওটা দেখতে পারো। এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্যও হেল্পফুল হবে, ঠিক আছে। এখানে কিন্তু তোমাদের জন্যও প্রশ্ন ইন্ডিকেট করে রাখা হয়েছে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো, বিস্তারিতভাবে সম্পূর্ণ সব কিছু জানতে পারবে পলিটিক্যাল সায়েন্সের উপরে, আর কোনো তোমাদের চিন্তা থাকবে না। তো ফার্স্টে একটু দেখে নাও যে তোমরা এই সাবজেক্টের সিলেবাসটা কী আছে এবং এই সাবজেক্টের মার্কস ডিউরেশনটা কী আছে। এই সাবজেক্টের সিলেবাসের নাম আছে তোমার পলিটিক্যাল থিওরি এবং ফান্ডামেন্টাল কনসেপ্ট। এটা হচ্ছে সিসি 1 অথবা ডিএসসিসি 1, হ্যাঁ, অথবা মাইনর। এটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের তোমাদের সিলেবাসের নাম। তো এখানে তোমাদেরকে আমি বলে দিই, মডিউল 1 এবং মডিউল 2 দুটো সেটে তোমাদের প্রশ্ন থাকবে, তোমাদের দুটো সিলেবাস, ঠিক আছে। মডিউল 1 এবং মডিউল 2 পার্টে ভাগ করা। আমি এই মেন পেপারের সাজেশানটা দেওয়ার পরপরই কিন্তু তোমাদের এই পেপারের সেক পেপারের সাজেশান দেবো, এসিসি পেপারের সাজেশান। তো ভিডিওটা লাস্ট অবধি দেখবে, কোনো স্কিপ করবে না, না হলে কিন্তু অনেক ইনফরমেশান মিস হয়ে যাবে। যেহেতু সামনে পরীক্ষা এবং পরীক্ষাটা খুব তাড়াতাড়ি হচ্ছে, তো সেক্ষেত্রে অনেক ইনফরমেশান, টুকরো ইনফরমেশান কিন্তু আমি ভিডিওর মধ্যে শেয়ার করব, যেই টিপসগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে। ভালো একটা নাম্বার পেতে গেলে ভালোভাবে প্রস্তুতি নেওয়া দরকার। তো সেই প্রস্তুতিটা নিতে গেলে ভালো ইনফরমেশান, ভালো সঠিক তথ্য জানা কিন্তু অবশ্যই প্রয়োজন, ঠিক আছে। তো ফার্স্টে তোমরা দেখো যে তোমাদের এই সাবজেক্টে কিন্তু 10, 15 এবং 20 নাম্বারের প্রশ্ন থাকতে পারে। এবং এটা কিন্তু 10, 15, 20 কেন বলছি, এই প্রশ্নগুলো যদি 20 নাম্বারের হয়, সেখানে কিন্তু 20 নাম্বার টানা ওইভাবে না থেকে 10 + 5 + 5 বা 5 + 5 + 10 এরকম বিভিন্ন রকম ভেঙে আসতে পারে। তোমরা অবশ্যই জানো, তোমরা সবাই কলেজে উঠে গেছো, তোমাদের এই ব্যাপারে আর বিস্তারিত বলতে হবে না। তো সোজা আমি প্রশ্নে ঢুকে যাই। দেখো প্রশ্নগুলো ফার্স্ট টু লাস্ট তোমরা যারা আছো, তোমরা ভিডিওটা হয় স্ক্রিনশট করে নেবে, না হলে লিখে নেবে। ফার্স্টে দেখো আমি বলে দিচ্ছি যে সার্বভৌমিকতা সম্পর্কে বহুতত্ত্ববাদী ও একাত্মবাদী তত্ত্ব আলোচনা করো, ঠিক আছে। আমি এখানে ইংলিশ ভার্সানও বলে দিয়েছি, তাই জন্য ইংলিশ ভার্সানের যে সমস্ত স্টুডেন্ট আছে তোমাদের কোনো কিন্তু চিন্তা নেই, ঠিক আছে। আর একটা ব্যাপার বলে দিই, এই সাবজেক্টের নোটসের পিডিএফ তোমরা কিভাবে আমার থেকে পাবে সেটাও কিন্তু এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে বলে দেবো। ভালো করে শুনবে এবং সেই প্রসেস অনুযায়ী তোমরা আমার কাছ থেকে পিডিএফটা পাবে, ঠিক আছে। তো ভালো করে ভিডিওটা দেখো। দুই নাম্বার প্রশ্ন দেখো, সার্বভৌমিকতা কাকে বলে, আধুনিক রাষ্ট্রে সার্বভৌমিকতার ধারণা আলোচনা করো। 3 নম্বরের প্রশ্ন দেখো, ক্ষমতা ও কর্তৃত্ববাদ কাকে বলে এবং এদের মধ্যে সম্পর্ক লেখো। জাতীয় সমাজ গঠনকারী উপাদানগুলো কী কী, জাতির ধারণা দাও। হ্যাঁ, 5 নম্বরের প্রশ্নটা দেখো, স্বাধীনতা বলতে কী বোঝো, স্বাধীনতার রক্ষা কবচ সম্পর্কে আলোচনা করো। 6 দাগের প্রশ্নটা দেখো, উৎস সহ আইনের সংজ্ঞা দাও এবং আইন এবং স্বাধীনতার মধ্যে সম্পর্ক কী সেটা তোমাকে বিস্তারিতভাবে লিখতে হবে, ঠিক আছে। তারপরে দেখো যে স্বাধীনতা ও সাম্যের মধ্যে পার্থক্য লেখো। স্বাধীনতা এবং সাম্যের মধ্যে পার্থক্য এবং সম্পর্ক, এই প্রশ্নটা কিন্তু তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট আছে, তাই জন্য এই সমস্ত প্রশ্ন কিন্তু যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট বলবো সেগুলো কিন্তু বাদ দেবে না, ঠিক আছে। জাতি কাকে বলে, জাতীয় রাষ্ট্রের মধ্যে পার্থক্য দাও। এটা হচ্ছে মডিউল 1-এর মধ্যে ছিল, 8খানা মাত্র প্রশ্ন দিয়েছি মডিউল 1-এর মধ্যে, ঠিক আছে। এবার 2 নম্বর মডিউলে দেখো, 2 নম্বর মডিউলে ফার্স্টের প্রশ্ন আছে, স্বাধীনতা সম্পর্কে জন স্টুয়ার্ট মিলের ধারণাটি ব্যক্ত করো। এই যে প্রশ্নটা, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট 3 স্টারওয়ালা প্রশ্ন, ঠিক আছে। জন রলসের ন্যায়তত্ত্ব বিস্তারিতভাবে লেখো। এখানে দেখো কতগুলো আমি স্টার মেরে রেখেছি, মানে এই প্রশ্নটা ধরে নাও এসে গেছে, ঠিক আছে। ডেভিড হেল্ডের গণতন্ত্রের শ্রেণীবিভাগ করো, 3য় নম্বর প্রশ্ন ছিল। 4র্থ নম্বর প্রশ্ন আছে, কর্তৃত্ববাদ গঠনভাবে এবং রাজনৈতিকভাবে বহুতাত্ত্বিক বিরোধী, এইটা তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও, দিয়ে বোঝাও, ঠিক আছে। এটা হচ্ছে 4র্থ নম্বরের প্রশ্ন ছিল। 5ম নম্বরের প্রশ্নটা দেখো, যে শ্রেণীবিভাগ সহ কর্তৃত্ববাদী ও রাজনৈতিক ব্যবস্থা কাকে বলে লিখতে হবে, ঠিক আছে। এবার 5 নম্বরের এই সাবজেক্টে 5 নম্বরের প্রশ্ন আসবে। তো 5 নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো একটু বলে দিই। তার আগে আমি একটু বলে দিই যে তোমরা অনেকেই প্রশ্ন করো, দাদা 10 বা 15, 20 নম্বরের প্রশ্ন আসলে কত শব্দের মধ্যে লিখবো, বা 5 নম্বরের প্রশ্ন আসলে কত শব্দের মধ্যে লিখবো, সেটা অনেকেই বুঝতে পারো না। তা আমি বলে দিই, 10, 15, 20 যাই নাম্বারে আসুক না কেন 1200 শব্দের মধ্যে লিখবে, 1200 শব্দ হতে হবে, ঠিক আছে। আর 5 নম্বরের প্রশ্ন 500 থেকে 700-র মধ্যে লিখবে, ওর ওপরে যাবে না।
5 নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্নগুলি দেখো, জাতীয় রাষ্ট্রের মধ্যে পার্থক্য লেখো। এখানে জাতীয় হয়ে গেছে, এটা জাতীয় রাষ্ট্রের মধ্যে পার্থক্য হবে, ঠিক আছে। আর গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলি লেখো, 2 নম্বর প্রশ্ন। 3 নম্বরের প্রশ্ন হচ্ছে প্রত্যক্ষ পরোক্ষ গণতন্ত্র কাকে বলে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে আইনের সংজ্ঞাগুলি লেখো। 5 নম্বর প্রশ্ন হচ্ছে অধিকারের শ্রেণীবিভাগগুলি ও প্রতিরোধের অধিকার কি। ভারতের সংবিধান অনুযায়ী যে প্রতিরোধের অধিকার আছে সেটা কিন্তু তোমাকে এখানে বিস্তারিতভাবে লিখতে হবে। 6 নম্বর প্রশ্ন হচ্ছে ক্ষমতা কাকে বলে, ক্ষমতার বৈশিষ্ট্যগুলি লেখো এবং নাগরিকতা অর্জন ও বিলোপের উপায়। এইটা হচ্ছে তোমাদের 5 নম্বরের সাজেশান ছিল। এখানে মাত্র তোমাদের 6 থেকে 7খানা প্রশ্ন দিয়েছি, ঠিক আছে। এত শর্ট সিলেবাস কিন্তু গোটা ইউটিউব ঘেটে পাবে না, কারণ ইউটিউবের যত ভিডিও দেখবে সব কপি পেস্ট ভিডিও। স্যার ওই ইউটিউবার ওই ইউটিউবারের ভিডিও কপি পেস্ট করছে, একজনও তো টিউশন পড়ায় না, পড়ায় কিনা সন্দেহ আছে, ঠিক আছে। 2-1জন স্যার আছেন সম্মানীয় স্যারেরা যারা টিউশন পড়ায়, আর বাদ বাকি সব ওই রোড ছেপে ছেপে দিচ্ছে। তো ওই সমস্ত তোমার এক গাদা সাজেশান কিন্তু এই পরীক্ষার আগে কিন্তু দেখলে তোমার মাথা গুলিয়ে যাবে। তাই জন্য বলবো শর্ট সাজেশান এবং ট্রিক্স ফলো করে লিখতে হবে, ঠিক আছে। যদি কোনো প্রশ্ন থাকে এই সাবজেক্টের ওপরে বা যে কোনো সাবজেক্টের ওপরে যে কোনো ইনফরমেশান যদি লাগে, তুমি আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারি, আমি আমার কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো। তোমরা আমার থেকে যে কোনো সাবজেক্টের যে কোনো ইনফরমেশান তোমরা কিন্তু আমার কাছ থেকে পেয়ে যেতে পারো, ঠিক আছে। তো চলো ফার্স্ট এবার আমি বলে দিই যে এই সাবজেক্টে তোমরা নোটস কী করে আমার থেকে নোটসের পিডিএফ কী করে পাবে, ঠিক আছে। নোটসের পিডিএফের জন্য স্বল্পতম একটা মূল্য আমার কথা হচ্ছে তোমরা পড়াশুনো করো, টাকা পয়সা যেন পড়াশুনোর কোনো বাধা না হয়ে দাঁড়ায়, ওই জন্য স্বল্পতম একটা মূল্য তোমাদের থেকে ধার্য করা হবে, খুবই কম, ঠিক আছে। তো সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি আমার কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো, তোমরা সেখান থেকে আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিলে আমি তোমাদেরকে এই সাবজেক্টের নোটসের পিডিএফ পাঠিয়ে দেবো, ঠিক আছে। তো চলো এবার সেক পেপার সেক অন যাদের তোমাদের এই সাবজেক্টটা অবশ্যই আছে তারা সেক অনের সাজেশানটা দেখে নাও, ঠিক আছে। যারা এমডিসি হিসাবে সিসি ওয়ানে তোমাদের পলিটিক্যাল সায়েন্স আছে এবং ডিএসসিসি ওয়ানের পলিটিক্যাল সায়েন্স আছে অনার্স জেনারেল, তোমাদের কিন্তু সেক পেপারে এই সাবজেক্টে পড়তে হবে। এই সাবজেক্টের সিলেবাসটা দেখো যে ডেমোক্রেটিক অ্যাওয়ারনেস থ্রু লিগাল লিটারেসি, ঠিক আছে, আইনি সাক্ষরতার মাধ্যমে গণতান্ত্রিক সচেতনতা। তো এই সাবজেক্টে তোমাদের 20 নম্বরের 2টো এবং 2 নম্বরের 5খানা প্রশ্ন আসবে, টোটাল 50 নম্বরের পরীক্ষা হবে, ঠিক আছে। এবং কলেজ প্রশ্ন করবে এবং কলেজেই পরীক্ষা হবে এই সেক পেপারের পরীক্ষা, ঠিক আছে। অনার্সের সেক পেপার ইউনিভার্সিটির থেকে হয়, আর তোমার যেটা বিএ জেনারেল তোমাদের সেক পেপার কিন্তু কলেজের তরফ থেকে হবে, ঠিক আছে। তো এখানে 20 নম্বরের প্রশ্ন কয়েকটা রেখেছি, 20 নম্বরের প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি তোমাদেরকে দিয়েছি, কারণ পরীক্ষার আগে কিন্তু তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বাদ দিয়ে তোমরা যদি হাবি যাবি সারা বইয়ের সিলেবাস ঘেটে পড়াশোনা করতে থাকো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় পাশ করা তো দূরের কথা সাপ্লি চলে আসবে, ঠিক আছে। তাই জন্য এটা কলকাতা ইউনিভার্সিটি বি সিরিয়াস বি কেয়ারফুলিভাবে একটু ভালোভাবে পড়াশোনা করবে বিস্তারিতভাবে, ঠিক আছে। এখানে প্রথম প্রশ্ন দেখো, যৌন হেনস্থা কি, কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হেনস্থা সম্পর্কে প্রতিরোধের আইন, সেই আইনের একটা আইন তোমার বিশাখা কমিশনের যে আইন ছিল সেই আইনটা তোমাকে এখানে নির্দেশ করে বিস্তারিতভাবে লিখতে হবে, ঠিক আছে। ইংলিশ ভার্সনে দেখে নাও। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের বিবাহ আইন ও ভারতের বিবাহ আইন আছে, ইন্ডিয়ান ম্যারেজ অ্যাক্ট আছে, সেখানে হিন্দু ম্যারেজ অ্যাক্ট আর মুসলিম ম্যারেজ অ্যাক্ট, এই ব্যক্তিগত আইনগুলো তোমাকে বিস্তারিতভাবে লিখতে হবে, ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন দেখো, পণ প্রথা বিরোধী আইন, পণ প্রথা সম্বন্ধে অনেকের বিস্তারিত ধারণা আছে ছোটোবেলা থেকে, এটুকু আমি আর বললাম না। তো পণ প্রথার বিরোধে যে আইনটা আছে ভারতের দণ্ডবিধিতে বা আমাদের যে আইন ব্যবস্থায় কনস্টিটিউশনে, সেখানে কিন্তু এই পণ প্রথা আইনটা তোমাকে বিস্তারিত লিখতে হবে, ঠিক আছে। সাইবার অপরাধের আইনের সাইবার অপরাধ কী বা এই সাইবার অপরাধ নিয়ন্ত্রণ করতে গেলে কোন কোন উপায়গুলো তোমার পদক্ষেপ গ্রহণ করতে হবে সেই ব্যাপারে 4 নম্বর প্রশ্নটা। 5 নম্বরের প্রশ্নটা কি, যে গ্রেপ্তার প্রক্রিয়াটি, ঠিক আছে। অ্যারেস্ট করে পুলিশ এসে, তো সেই অ্যারেস্টের প্রক্রিয়া আছে একটা, ঠিক আছে। অনেক পুলিশরা তো প্রক্রিয়া ছাড়াই ঘাট ধরে চড় মারতে মারতে নিয়ে যায়, কিন্তু এটা কিন্তু প্রক্রিয়ার মধ্যে পড়ে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমাদেরকে এর যে প্রক্রিয়াটা সেটা লিখতে হবে, ঠিক আছে। আমাদের নোটস কিন্তু বিস্তারিতভাবে গঠনমূলকভাবে লেখা আছে, তোমাদের কিন্তু এই নোটসটা ফলো করলে প্রশ্ন যদি ঘুরিয়েও আসে তাহলে কিন্তু তুমি সেক্ষেত্রেও যদি খুব ভালোভাবে পড়াশোনা করে যাও, আমি গ্যারান্টি যে 80 থেকে 90% কিন্তু তোমরা নাম্বার পেয়ে যাবে, কারণ বিগত দিনে তোমাদের সিনিয়র দাদা দিদিরা আমাদের নোটস ফলো করে এবং আমাদের সাজেশান ফলো করে কিন্তু একটা ভালো রেজাল্ট করেছে, ঠিক আছে। তো
ছয়ের দাগে প্রশ্ন দেখো, জামিনযোগ্য অপরাধ ও অজামিনযোগ্য অপরাধ সম্বন্ধে লেখো। ঠিক আছে, অপরাধ অনেক রকমের অপরাধ হয়, বেলেবেল নন বেলেবেল। ঠিক আছে, অনেক অনেক অপরাধ হয় যেগুলো নন বেলেবেল, যেমন পক্সো অ্যাক্ট পড়ে। ঠিক আছে, তো এই প্রশ্নটা এইভাবে লিখতে হবে ডিটেলসে। তারপর জামিন কি, জামিন প্রক্রিয়াটি লেখো। ওই যে আগের বার আমি বললাম যে গ্রেপ্তারের বর্ণনা, গ্রেপ্তার করতে এসে এখানে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পর জামিন করতে হয়, সেই জামিনটা কি আর জামিনের প্রক্রিয়া। ঠিক আছে, টিএডিএ, টাডা বা পোটা, এই সম্পর্কে একটু সংক্ষিপ্ত টিকা কিন্তু তোমাকে লিখতে হতে পারে। ঠিক আছে, এই প্রশ্নটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আছে। তল্লাশি পরোয়ানা, ঠিক আছে, কোনো পুলিশ যখন বাড়িতে আসে তখন তল্লাশি করে, সার্চ করে। ঠিক আছে, সেই সার্চের ওয়ারেন্ট ছাড়া তারা যে সার্চ করে সেটা কি মানে করতে পারবে নাকি পারবে না, তল্লাশি যে সার্চটা কী জিনিস, তল্লাশিটা কী জিনিস, সেটা কিন্তু এই প্রশ্নের মধ্যে তোমাকে বিস্তারিত লিখতে হবে। ঠিক আছে, উপভোক্তা অধিকার আইন 10 নম্বর প্রশ্ন, উপভোক্তা অধিকার আইন সম্পর্কে লেখো। ঠিক আছে, উপভোক্তা অধিকার আইন সম্পর্কে লেখো। এবং 11 দাগের প্রশ্ন হচ্ছে ভারতীয় কেন্দ্র এবং রাজ্য মানবাধিকার কমিশনের গঠন এবং কার্যাবলী। এই দুটো প্রশ্ন কিন্তু আলাদা আলাদাভাবেও আসতে পারে, আবার একসাথেও আসতে পারবে। ঠিক আছে, তাই জন্য কিন্তু এই দুটো প্রশ্ন বিস্তারিত পড়বে। 12 নম্বরের প্রশ্ন দেখো, কেন্দ্রীয় তথ্য কমিশনের গঠন এবং কার্যাবলী। আমাদের ভারতবর্ষে কেন্দ্রীয় যে তথ্য কমিশন আছে তার গঠন, সেই তথ্য কমিশন কয়টি ভাগে বিভক্ত করা আছে এবং তার কোন ভাগে কিভাবে কাজ করছে সেটা কিন্তু তোমাকে বিস্তারিতভাবে লিখতে হবে। 13 নম্বরের প্রশ্ন দেখো, ভারতের সন্ত্রাস বিরোধী আইনগুলো সম্পর্কে লেখো। 4 দাগে দেখো, এফআইআর লেখার পদ্ধতি। তোমার কোনো কিছু হারিয়ে গেলে বা কোনো সমস্যা হলে তুমি পুলিশ স্টেশনে গিয়ে যখন এফআইআর করো, সেই এফআইআর লেখার পদ্ধতি কিন্তু তোমাকে লিখতে হবে। ঠিক আছে, 15 নম্বরের প্রশ্ন দেখো, লোক আদালত গঠন এবং লোক আদালতের কার্যাবলী সম্পর্কে বিস্তারিত লেখো। 16 নম্বরের প্রশ্ন দেখো, ক্রেতা সুরক্ষা আইনের বিস্তারিত লেখো। ক্রেতা সুরক্ষা আইনও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আছে। এখানে যে কটা প্রশ্ন বললাম 15 থেকে 16টা, তবে এর মধ্যে প্রথম 10টা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। আমি প্রথম দিক থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সাজিয়ে সাজিয়ে লিখে এসেছি। তো এই ছিল আজকের ভিডিও। আর তোমাদের যদি অন্য কোনো সাবজেক্টে কোনো সাজেশান বা কোনো রকম প্রবলেম হয় বা কোনো নোটস চাই, আমি একাধিক সাবজেক্টের ফ্রি নোটস এবং সাজেশান আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে রেখেছি। অনেকেই আমাদের সাবজেক্টের নোটস বা সাজেশান পেয়ে উপকৃত হয়েছে, পরীক্ষা দিচ্ছে, অনেক কলেজে আইডিসি বা সেক পেপারের পরীক্ষা হচ্ছে, তারা কিন্তু আমাকে ফিডব্যাক পাঠাচ্ছে। তো তোমরা কিন্তু সেই ভিডিওগুলো দেখে নিতে পারো, সেই সাজেশানগুলো ফলো করে তোমরাও কিন্তু একটা ভালো মার্কস পেতে পারো। ঠিক আছে, তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর কোনো যদি আমার থেকে কোনো সাজেশান বা নোটসের দরকার পড়ে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। এবং আমার কন্ট্যাক্ট ডিটেলসে একটু দিদি, আমার কন্ট্যাক্ট ডিটেলসে এখানে হোয়াটসঅ্যাপ করবে এই নাম্বারে। ঠিক আছে, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নেবে। আর কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবে। তো চলো, টাটা।